ঠিক ততটাই বেশি। যত আপনার রোগ কিংবা পাস্ট ইলনেসের হিস্ট্রি, ততই আপনার মেডিক্লেমের প্রিমিয়ামও বেশি। আজকের দিনে দাঁড়িয়ে আমি যদি আমার বাবা মা কিংবা আমার বয়সে যারা বয়স্ক যারা রয়েছেন, আমার বাড়িতে যারা বয়স্ক রয়েছেন, তাদের মেডিক্লেম কিংবা স্বাস্থ্য বিমা করাতে যাই, একটা মোটা অঙ্কের টাকা গুনতে হবে, তার সঙ্গে জিএসটি তো রয়েছে। তবে মোটা অঙ্কের প্রিমিয়াম দিলাম, আমি নিশ্চিন্ত যে আমি একটা মোটা অঙ্কের প্রিমিয়াম দিয়েছি, আমার বাড়িতে যদি কোনো বড় অসুখ হয় তাহলে আমি চলে যেতে পারবো হাসপাতালে এবং বিনা পয়সায় কিংবা অত্যন্ত কম খরচায় মেডিক্লেমের পলিসির আওতায় সেই রোগের চিকিৎসা হয়ে যাবে। হবে না। মেডিক্লেমের টাকা পেতে এখন হয়রানি হচ্ছে এবং হয়রান হচ্ছেন সাধারণ মানুষ। অভিযোগ, প্রায় 50% মানুষ ঠিক সময়ে টাকা পাচ্ছেন না। IRDAI তারা একটি নির্দেশিকা দিয়েছিল, কিন্তু সেই নির্দেশিকার পরেও দেখা যাচ্ছে অনেক সময় রোগীকে আটকে রেখে টাকা দেওয়া হচ্ছে 2 থেকে 3 দিন পর। এটি দেশব্যাপী সমীক্ষা চালানো হয়েছিল, লোকাল সার্কেল তারা চালিয়েছিল। দেখা গিয়েছে স্বাস্থ্য বীমা পলিসিধারীর প্রতি 10 জনের মধ্যে 6 জনকেই হাসপাতাল থেকে ডিসচার্জের জন্য 6 থেকে 48 ঘন্টা অপেক্ষা করতে হয়। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম লোকাল সার্কেল এই সমীক্ষাটি চালায়। সেখানে দেখা গিয়েছে 8 আউট অফ 10 অর্থাৎ 10 জনের মধ্যে 8 জন উত্তরদাতা বলছেন তাদের দাবিগুলি নিয়ে ইচ্ছাকৃতভাবে দেরি করা হচ্ছে। অর্থাৎ এই ইন্স্যুরেন্স কোম্পানি তারা ইচ্ছাকৃতভাবে দেরি করছে, যাতে যারা প্রিমিয়াম দিয়ে পলিসি করেছেন তারা অপেক্ষা করতে হয় এবং অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গিয়ে দাবির থেকে অনেক কম টাকাতেই রাজি হয়ে যান সেটেলমেন্টে। এটা তো সমস্যার। IRDAI অর্থাৎ ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি তাদের নির্দেশিকায় বলেছে, হাসপাতাল থেকে ডিসচার্জের অনুমোদনের অনুরোধ পাওয়ার 3 ঘন্টার মধ্যে বিমাকারী হাসপাতালের বিল নিয়ে চূড়ান্ত অনুমোদন দিতে হবে। অর্থাৎ 3 ঘন্টার মধ্যে বিলের সমস্ত সমস্যা সলভ হয়ে যাওয়া উচিত। তবে এটা মানা হচ্ছে না, এটাই অভিযোগ। অভিযোগ, এই ডিলে কখনো 48 ঘন্টা অবধি যাচ্ছে এবং রোগীর আত্মীয় পরিজনরা কিংবা রোগী নিজে অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গিয়ে কম টাকায় সেটেলমেন্ট করে নিচ্ছেন। IRDAI এর সর্বশেষ বার্ষিক প্রতিবেদন 2023-2024 আর্থিক বছরে বলছে যে মেডিক্লেমের মোট দাবির 12.9%কে অস্বীকার করা হয়েছে, অর্থাৎ ক্লেম রিজেক্ট করা হয়েছে। পাশাপাশি এও বলা হচ্ছে বীমা সংস্থাগুলির আংশিক অনুমোদনের বিষয়টিও তুলে ধরা হচ্ছে। বলা হচ্ছে 117,000 কোটি টাকার দাবির মধ্যে মাত্র 83,493 কোটি টাকা অর্থাৎ 71.29% দেওয়া হয়েছে, বাকিটা দেওয়া হয়নি ওই ডিলে। আজ এই নিয়ে আলোচনা করব, কারণ মেডিক্লেম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এই মেডিক্লেম কোথাও আমাকে আপনাকে সবাইকেই ভাবাবে। আমার সঙ্গে স্টুডিওতে 2 জন রয়েছেন। আমার সঙ্গে অরিন্দম বাবু রয়েছেন, অরিন্দম বিশ্বাস রয়েছেন। আমি প্রথমে অরিন্দমদার কাছেই যাব। অরিন্দমদা, সরকারি হাসপাতালে তো বিমাটা হয় না, সেখানের জন্য স্বাস্থ্যসাথী রয়েছে। আমি স্বাস্থ্যসাথী নিয়ে আপনাকে বলার অ্যাম্পল সুযোগ দেবো, আমি জানি আপনি উসকুস করছেন বলার জন্য। কিন্তু প্রাইভেট বিমা, আমি কোনো সংস্থার নাম নেব না, একাধিক সংস্থা রয়েছে, কিন্তু এটা তো শোনা যায় যে কোথাও 50% সমস্যা থাকে, যারা ক্লেম করছে তারাও নিজেদের মেডিকেল হিস্ট্রি ইলনেস লোকান, আবার 50% সমস্যা তো এই বিমা কোম্পানিগুলোর কাছ থেকে উঠে আসে। ঠিক না ভুল স্যার? সত্যি কথা, আমরা না একটা কথা যেটা IRDAI লাস্টে বলা উচিত ছিল, আমরা ডাক্তারদের মিথ্যেবাদী বানাচ্ছি। এই বিমার জন্য চিন্তা ভাবনা করে যাতে বিমাটা ক্লিয়ার হয়, ডাক্তারদের ওপর একটা চাপ থাকে। ইমার্জেন্সির যারা ডাক্তার, যারা পরের দিকে যাদের আন্ডারে ভর্তি হচ্ছে, কতগুলো মিথ্যাচারিতা কিন্তু করতে হয়। সব কিছু সত্যি থাকলে এটা হয় না। আরে একটা মানুষ মানে এমনভাবে করেছে, অ্যালকোহল, কোনো সাইকিয়াট্রিক পেশেন্ট, আরে একটা সাইকিয়াট্রিক পেশেন্ট একটা ভর্তি হওয়ার পরে ডায়াগনোসিস হতে পারে, সঙ্গে সঙ্গে যদি ওটা একবারও থাকে যে সাইকিয়াট্রিস্ট দেখেছে, 4টে প্রশ্ন চলে আসবে। ঠিক। এই যে কত কাজগুলো, মানে অস্বচ্ছতা রেখে যদি আমি স্বচ্ছতা দেখাতে চাই, IRDAI কিন্তু এই জায়গাগুলো ভুল করে দিচ্ছে, কিছু হবে না। এগুলো খালি একটা 25% যেটা আমি দেখছি, আপনি দেখাচ্ছিলেন, মাত্র 25% পেয়েছে পুরো টাকাটা, বাকি পাইনি। এটা আমরা মানে অহরহ এর এটা এই মানে সম্মুখীন হচ্ছে এই অসুবিধার।
এই অসুবিধার সম্মুখীনটা কে মেটাবে? আইআরডিআই কথাগুলো বলে দিল। আইআরডিআই যে ডাক্তারকে একটা মিথ্যাবাদী বানাচ্ছে, 1 নম্বর। 2 নম্বর, সব জিনিসটা যেন একটা সাজানো ফাইল তৈরি করতে হবে। একটা লোকের, আমি বলে দিচ্ছি মানে ইলমাস কোথায় অসুবিধাটা হয়, একটা লোক জ্বর নিয়ে ভর্তি হলো, ব্লাড কালচার নেগেটিভ। আমরা যখন কথা বলছি আমার সহকর্মীদের বলবো যে আইএডিআই এর নির্দেশিকা এবং এই সমীক্ষার যে পয়েন্টগুলো উঠে এসেছে দর্শকদের সুবিধার্থে চালাতে, স্ক্রিনে চালাতে, ভিজুয়ালের জায়গায় সেই গ্রাফিক্সগুলো চালাতে, যাতে মানুষ বুঝতে পারে ঠিক কোথায় কত সমস্যা হচ্ছে, আবার কিভাবে এই প্রতারণা বলুন কিংবা এই আপনি যে বলছেন যে ছক কেটে প্রতারণা কিভাবে করা হচ্ছে। পরিষ্কার কথা মানে খারাপ লাগছে বলতে, এক কথা এরকম বলা উচিত না, কিন্তু কিছু কিছু জায়গায় একদম বাংলা চিটিংবাজি হচ্ছে, চিটিংবাজি একদম। আর এর থেকে আর কিছু বলবো না, আর খারাপ কথা আসে না। কিন্তু ঘটনাটা হচ্ছে এটা দেখবাটাকে রেগুলেটরি তো রেগুলেটরি কাজগুলো করুক। আজকে একটা কথা, একটা বলছি কি কি অসুবিধা হয়। একটা জ্বর নিয়ে একটা পেশেন্ট এলো, 4-5 দিন ভর্তি হলো, অ্যান্টিবায়োটিক দিতে হচ্ছে। অ্যান্টিবায়োটিক দেওয়ার পর তার ব্লাড কালচার, ইউরিন কালচার, মানে ব্রুসেলা, স্ক্রাব, ডেঙ্গি নেগেটিভ, সব নেগেটিভ এসে গেল। এখন আমি তো আর লাইম ডিজিজ আর ওয়েস্ট নাইল ভাববো না। ঘটনাচক্রে হচ্ছে এই জায়গায় নেগেটিভ এলো, এরপরে জ্বরটা হয়তো অ্যান্টিবায়োটিকে কমে গেল। আমি কি এলআরটিআই বোঝাতে গেলে আরেকটা সিটি স্ক্যান করবো, সেখানেও 7,000, 8,000, 10,000 টাকা খরচ, সেটা দেবে তো? এই যে তারপরই প্রশ্ন আসবে গ্রাউন্ড ফর অ্যাডমিটিং দ্য পেশেন্ট। বেশ বেশ ডাক্তারবাবু, আমি আপনার কাছে ফিরবো। আমার সঙ্গে ত্রিনেশ রয়েছে, ত্রিনেশ মণ্ডল, ডক্টর ত্রিনেশ মণ্ডল। যদিও ডক্টর ত্রিনেশ মণ্ডল জুনিয়র ডাক্তার, আমি যদি সহজভাবে বলি। আমি ফিরবো কারণ আজকে আমাদের আগামী 1 ঘন্টায় আরজি করের প্রসঙ্গ উঠে আসবে, নবান্নর কিংবা স্বাস্থ্য ভবনের নয়া নির্দেশিকার প্রসঙ্গ উঠে আসবে, যেখানে আপনাদের কড়াকড়িভাবে বলা হয়েছে যে গ্রামে যেতে হবে, সেই প্রসঙ্গ উঠে আসবে। কিন্তু তার আগে তাহলে তো সরকারি হাসপাতালে গিয়ে স্বাস্থ্যসাথীটাই বেটার, তাই নয় কি ত্রিনেশ? কারণ সেখানে তো অ্যাটলিস্ট এই সমস্যার সম্মুখীন হতে পারছে না, কিংবা মাসে মাসে কিংবা বছরে বছরে একটা বিমার অঙ্কও আমাকে দিতে হচ্ছে না। দেখুন, সরকারি হসপিটালগুলোর পরিকাঠামো যথাযথ নেই বলেই লোকজন প্রাইভেট হসপিটালগুলোতে যেতে হয়। আপনি কি এটা বলছেন যে নেই? একরকমই, অবশ্যই। এসএসকেএম কে বলা হয় ওয়ান অফ দ্য বেস্ট ফ্যাসিলিটি গিভার্স। না, সরকারি হসপিটালের পরিকাঠামো বেসরকারি হসপিটাল যতখানি পরিষেবা দিতে পারে, সরকারি হসপিটাল ততখানি দিতে পারে না, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। গভর্নমেন্ট হসপিটালে একটা টেস্ট যদি সেন্ট্রাল ল্যাবে যদি কোনো টেস্ট করতে হয়, ব্লাড টেস্ট করতে হয়, সাধারণ পেশেন্টদের যারা আউটডোরের পেশেন্ট তাদের ব্লাড টেস্টের রিপোর্ট আসে 4 দিন 5 দিন 1 সপ্তাহ পরে। যেখানে প্রাইভেটে যদি আপনি করেন তাহলে সেটা হয়তো এক দিনের মধ্যে বা সেই দিনের সকালে টেস্ট করার পর রাত্রিবেলা রিপোর্ট পাওয়া যায়। এই যে একটা বৈষম্য তো রয়ে গেছেই সরকারি হসপিটাল বেসরকারি হসপিটালের মধ্যে। আপনি যদি সরকারি হসপিটালগুলোতে যান, এসএসকেএমে, আরজি করে, কলকাতা মেডিকেল কলেজে যেখানেই যান, সেখানে গেলে পেশেন্টের বেডের যে অভাব সেটা আপনি দেখতেই পাবেন যে বেডের জন্য পেশেন্টকে একটা হসপিটাল থেকে আরেকটা হসপিটালে যেতে হচ্ছে। সেখানে যে ডাক্তার এবং পেশেন্টের যে রেশিও, নার্স এবং পেশেন্টের যে রেশিও, সেটা তো অবশ্যই মানে যথেষ্ট নয়। না, আমি বুঝতে পারছি এগুলো সব আপনাদের এজেন্ডায় ছিল, যেগুলো নিয়ে আপনারা মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলেছেন। কিন্তু আমি একবার ডক্টর বিশ্বাসকে জিজ্ঞেস করবো যে সরকারি হাসপাতালের পরিকাঠামো খারাপ, আপনি এটা মানবেন? আপনি দীর্ঘদিন সরকারি হাসপাতালেও কাজ করেছেন, প্রাইভেটেও কাজ করেছেন। আমি যখন অনেকটা বছর হয়ে গেছে বেসরকারিতেই আমি আছি, মানে 20 বছরের উপর হয়ে গেল। কিন্তু একটা কথা, পরিষ্কার কথা, বেসিক টেস্টগুলো হয়তো সরকারিতে কিছু লাগে, আর কিন্তু কিছু পরীক্ষা যেগুলো কিন্তু 3 দিন 5 দিন লাগে, কালচার পরীক্ষা যেগুলো আছে, কিন্তু সরকারি সব খারাপ না, সরকারি পরিকাঠামো তো আমি করেছি, সবটা কিছু নয়। কিন্তু বেসরকারিতে যেটা হচ্ছে, যে জায়গাটা তফাৎটা করে দেয় সেটা হচ্ছে একটা নার্সিং স্টাফ এই তফাৎটা গড়ে দেয়। আর টেস্টগুলো যেটা হচ্ছে, ধরুন আপনি সিটি স্ক্যান করতে অনেক টাইম লাগছে একটা সরকারিতে, কারণ সরকারি ভিড় বেশি, এখানে সিটি স্ক্যান করতে আপনি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। না, আমি একটা জিনিস জানতে চাই ডাক্তারবাবু, যে যদি বিমা কোম্পানিগুলো যেরকম আমরা দেখছি যে 21% দাবি নিষ্পত্তি হচ্ছে না তো, ক্লেম পাচ্ছেন না, ক্লেম রিজেক্ট হয়ে যাচ্ছে, অ্যাবাউট 12% ক্লেমস রিজেক্ট হয়ে যাচ্ছে ইয়ারলি, 1 বছরে দেখাচ্ছে এই সমীক্ষা, তাহলে তো আমার স্বাস্থ্যসাথী মঙ্গলের, সেখানে আমায় প্রিমিয়ামও দিতে হচ্ছে না, এবং আমি বিনা পয়সায় অ্যাটলিস্ট 5 লাখ টাকা অবধি ফ্রি কাভারটা পাচ্ছি। দেখুন, একটা কথা স্পষ্ট বলে দিচ্ছি, বেসরকারিতে আমিও আছি, কিন্তু 5 বছর পরে সাধারণ বাঙালির চিকিৎসা কোথায় যাবে বা চিকিৎসা ব্যবস্থা কি হবে সেটা নিয়ে কিন্তু আমি ভীষণ চিন্তায় আছি। কেন? যে হারে খরচটা বাড়াচ্ছে প্রত্যেকটা বেসরকারি। দেখুন, আজকে তফাৎটা হচ্ছে বেসরকারি সরকারির মধ্যে নয়। অনেক নার্সিং হোম আছে যেখানে কি চিকিৎসা হয় সেটা আমি জানি। ঘটনাচক্রে হচ্ছে বেসরকারি বাইপাসে 5 স্টার হাসপাতাল, তাদের ওখানে মানুষের কিছুটা ভিড়, সেখানে চিকিৎসার ব্যাপারটা আছে,
কিন্তু এটাও ঠিক, সেখানেও যে লুপহোলস গুলো আছে সেটাও কিন্তু সবসময় আসে, মাঝে মাঝে আসছে। বেশ অরিন্দম দা, আমি আসবো আপনার কাছে, কিন্তু তার আগে এই সমীক্ষা দেখার পর আমাদের মনে সংশয় ওঠে। একটি সমীক্ষা সব সময় সঠিক কথা বলে এমন নয়। এক্সিট পোলের সমীক্ষা আমরা সবাই দেখেছি, এবং আমরা দেখেছি কিভাবে মুখ থুবড়ে পড়েছিল এবছরের ম্যাক্সিমাম এক্সিট পোল 2024 ইলেকশনের সময়। তাই জন্য আমরা আমাদের প্রতিনিধিদের বলেছিলাম জেলা থেকে শহর সর্বত্র গিয়ে খোঁজ নিতে আদৌ এই সমীক্ষার যে ক্লেম সেটা ঠিক কিনা, যেটা দাবি করা হয়েছে এই সমীক্ষায় যে মানুষ হয়রানির শিকার হচ্ছে মেডিক্লেমের ক্লেম করতে গিয়ে, সেটা ঠিক কিনা। কি দেখলাম জানেন? কলকাতাবাসী একজন এই শহরের বাসিন্দা, তিনি অভিযোগ করছেন 5 লক্ষ টাকা ক্লেমের অর্ধেক পেয়েছেন। তার ক্লেম ছিল 5 লক্ষ টাকা, তিনি মোটা টাকার প্রিমিয়াম দিতেন, কিন্তু বীমা কোম্পানি তাকে মোটের ওপর 2.5 লক্ষ টাকা দিয়েছেন। দেখুন, মেডিক্লেমটা ছিল, ওইখানেই আমার অপারেশন হয়েছে। 5 লাখের মতন আমার খরচা হয়েছে, ফুল টাকা আমি পাইনি, হাফ টাকার মতন পেয়েছি। অল ডকুমেন্টস আমার কাছে আছে, 2টো হসপিটালের, তারপরে ওষুধের ভ্যাট দিয়ে যে সব বিল, অরিজিনাল পাকা বিল সব আমার কাছে আছে। ভাবতা ছাড়া কি। পুরুলিয়ার একজনের কথা শোনাবো। পুরুলিয়ার একজন বলছেন যে অনেক সমস্যা রয়েছে, পরবর্তীকালে গিয়ে পাচ্ছেন অনেক ডিলেড প্রসেস। আজকে হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন, টাকা দিয়ে নিজেকে ছাড়িয়ে নিয়ে যেতে হচ্ছে, তার অনেক দিন পর গিয়ে ইন্স্যুরেন্স কোম্পানি ক্লেম মেটাচ্ছে, কিন্তু সম্পূর্ণ ক্লেম মেটাচ্ছে না। পুরুলিয়ার এক বাসিন্দার বক্তব্য শুনুন। সোর্সিং এর ব্যাপারটা যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু ক্লেম পেতে কোনো অসুবিধা হয় না। যেমন কাস্টমারের যদি কোনো রোগ জ্বালা থাকে, মানে ক্রিস্টাল ক্লিয়ার যদি ব্যাপারটা থাকে পলিসি করার সময় সোর্সিংয়ে, কোনো রোগ জ্বালার ডিক্লারেশন হয় পলিসি হবে নয় হবে না, না হওয়াটাও বেটার। কিন্তু দিনের পর দিন পলিসির প্রিমিয়াম দিয়ে যাব আর লাস্টে গিয়ে দেবো আমি ক্লেম পেলাম না, সেটা কিন্তু সঠিক ব্যাপার। এটা পর্যন্ত হলেই 90% কিন্তু ক্লেম সেটেলমেন্টের চান্সেস থেকে যায়। তাদেরকে ইনশোর করা হয়, তাদের কিন্তু প্রপার ওয়েতে বোঝানো হয় না যে কি করলে কি হবে, কি পাওয়া যাবে, কি পাওয়া যাবে না। অনেকে অনেক কিছুই জানেন না এবং ক্যাশলেসের জন্য চলে আসেন। তখন অনেকবার আমরা দেখেছি যে পেশেন্ট পার্টিদের ক্লেম রিজেক্ট হয়ে গেছে নানা অজুহাতে, নানা কারণে, বা কখনো তার মধ্যে ডিডাকশন করে দেওয়া যে আপনি এটা পাবেন না, এটা আপনার লিমিটের বাইরে চলে গেছে। সেগুলো যদি প্রপার ওয়েতে পেশেন্টদের বুঝিয়ে, বা আমাদের যারা ইনসিওর্ড আছেন তাদের যদি বুঝিয়ে দেওয়া হয় ঠিক মতো ভাবে, তাহলে তাদের এই হ্যারাসমেন্ট পাওয়া হবে না। কিন্তু ওরা তো ফুট করে ক্লেমটাই ক্লোজ করে দিচ্ছে বারবার। তো তারপরে আমি ক্যাশলেসটা না করে টাকা দিয়ে নিয়ে ডিসচার্জ করালাম দাদাকে। ওয়ার পরে এখন যাই নিয়ে সব ফাইলিং করে 1 মাস মোটামুটি লাগলো, তারপরে টাকা এখন ঢুকেছে। মানে হ্যারাসমেন্ট হয়েছিলেন? একটু হ্যারাসমেন্ট তো হয়ে, দেখুন মানে ক্যাশলেসে ভরসায় আমরা ভালো হসপিটাল দেখি, ভালো জায়গা যাই কি ক্যাশলেস হয়ে যাবে টাকাও। এখানে পুরুলিয়া তো আমাদের কোনো সুবিধা সেরকম নাই, তো দূরে যাতে ক্যাশ ক্যারি করার অসুবিধা আছে, তো এগুলো অসুবিধা একটু তো হই। তাহলে ডাক্তারবাবু যা দাঁড়ালো তা হলো খুব সহজ। যারা এজেন্ট তারা অত্যন্ত সত্যি কথা বলতেন যে অনেক সময় এজেন্টরা পলিসি করাবার জন্য সব প্যারামিটারের কথা বলেন না, উল্লেখ করেন না, জানান না যে পাস্ট মেডিকেল হিস্ট্রি কিংবা এক্সিস্টিং ইলনেস হিস্ট্রি এটা দিতে হয়। প্রিমিয়ামটা নিয়ে নিলেন, পলিসিটা করিয়ে দিলেন। এবার কোনোদিন যদি সত্যি তিনি হাসপাতালে ভর্তি হন এবং তারপর তিনি যখন ক্লেম করতে যাচ্ছেন, সেই রোগী যখন ক্লেম করতে যাচ্ছেন, দেখছেন যে কোনো একটা প্যারামিটার, কোনো একটা টার্মস অ্যান্ড কন্ডিশনে গিয়ে আটকে যাচ্ছে, ক্লেমটা করা যাচ্ছে না। এটা একটা লুপহোল যেটা এজেন্টরা কাজে লাগাচ্ছে, নাকি এই লুপহোলের ওপর দাঁড়িয়েই এই বিমার ব্যবসা চলছে? একটা বিমার ব্যবসা চলছে, পরিষ্কার কথা, এটাও বলে দিচ্ছি। এরকমও সার্টিফিকেট করা যায় বিভিন্ন জায়গায়, বলে লাভ নেই। আমাদের মেডিকেল সিস্টেমটা এমনই যেখানে কিছু করাপশন থাকছে। এখানে এই মেডিক্লেম পলিসি করাতে গেলেও লাগছে, হয়তো তার ডায়াবেটিস আছে 2 বছর, সে জানে আমার ডায়াবেটিস আছে, তাকে এমনভাবে তৈরি করা হলো রিপোর্টটা, তার কিছু নেই। কিন্তু একটা কথা হচ্ছে, ডায়াবেটিস থাকলে কেন মেডিক্লেম হবে না?
একজন পেশেন্ট অ্যালকোহলিক হতে পারে, সারা বিশ্বে যদি মেডিক্লেম থাকতে পারে তার, আমাদের দেশে কেন হবে না? একজন পেশেন্টের সাইকিয়াট্রিক মেন্টাল ইলনেস তো একটা মেন্টাল পার্ট, যেটা আমাদেরকে মানতে হবে। এটা কারোর দোষে হচ্ছে না, ঠিক। তবুও সেখানে গিয়ে মানে গোলযোগ আছে, দিতে পারবে না কেন? এই প্রশ্নগুলো তো আমার রয়েছে, এগুলো ক্ল্যারিফাই করো। একটা কথা আপনাকে আমি বলছি, এই যে কথাগুলো বলছেন একজন যে পড়ার সময়, আরে যে ল্যাঙ্গুয়েজে লেখা থাকে সেটা একজন এজেন্টকে বোঝাতে হবে। ইউ হ্যাভ টু এক্সপ্লেইন ফ্রম টপ টু বটম ক্লিয়ারলি, লিউসিডলি ইউ হ্যাভ টু এক্সপ্লেইন। সেটা তো হয় না, অনেক সময় হচ্ছে চেপে রাখা ব্যাপারটা, মানে কিপ এভরিথিং আন্ডার দ্য র্যাপস। এবার যেটা এই চেপে রাখতে গিয়ে সমস্যায় পড়ছে আমজনতা। ত্রিনেশ, আমরা দেখেছি, বারবার দেখেছি, দেখুন খুব যাদের লিমিটেড মিনস, যাদের আয় খুব কম, তারা কিছু টাকা জুড়ে, কিছু টাকা যত নিজের সাধ্য মতো একটা মেডিক্লেম পলিসি করলেন। তিনি অত কিছু বোঝেন না, জানেন না, তাকে এজেন্ট যা বোঝালো তিনি মেডিক্লেম পলিসিটা করে নিয়ে স্বচ্ছন্দে বসে রয়েছেন যে যদি কিছু হয় পরবর্তীতে গিয়ে সেই সমস্যার সমাধান হবে। পরবর্তীতে গিয়ে সমস্যার সমাধান হচ্ছে না। যে ডিটেলস আমরা পাচ্ছি, 80% মানুষ বলছে ইচ্ছাকৃতভাবে দেরি করা হচ্ছে, অর্থাৎ কোম্পানিগুলো ইচ্ছাকৃতভাবে দেরি করছে। দেখুন এখানে কোথাও মেডিকেল সার্ভিসেস অন দ্য হোল এফেক্টেড হচ্ছে তো। অবশ্যই এটা তো সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেনই, যার হয়তো উপার্জন ওইটুকুই সাধ্য, যার যে যিনি বসে আছেন যে ওই ইন্স্যুরেন্সের ক্লেম থেকেই তার হসপিটাল বিলটা পে করবেন, যার কাছে ক্যাশ টাকা হয়তো নেই, তার ক্ষেত্রে তো তার ধার করতে হচ্ছে অন্য জায়গা থেকে। এই টাকাটা না পাওয়ার কারণে হয়তো তার কিছু ক্ষেত্রে হসপিটাল স্টে উপর বা তার যে কি চিকিৎসা হবে না হবে সেটা কিছুটা হয়তো এফেক্টেড হচ্ছে এই কারণে। এবং এই যে মেডিক্লেমের যে পরিষেবা যেটা চলছে, মানে যেটা আপনারা দেখাচ্ছেন যে এতজন পাচ্ছে না, যে মেডিক্লেম এতজনের কাছে তারা ক্লেমটা সরাসরি পাচ্ছে না, কেউ পুরোটাই হয়তো পাচ্ছে না, কেউ হয়তো আংশিক টাকা পাচ্ছে, তাহলে এই যে হয়রানির শিকার হচ্ছে এই কোম্পানিগুলোর অবশ্যই উচিত আরো জোর দেয়া এই ব্যাপারগুলো। এখানে ডাক্তারবাবু জাস্ট আপনি একটা গুগল সার্চ করবেন, আজকে সবার হাতে স্মার্টফোন, আপনি একটা গুগল সার্চ করবেন যে ইন্স্যুরেন্স প্রিমিয়াম বলে, যে প্রলোভনীয়, যে একদম লোভনীয় অফারগুলো আমাদের সামনে আসে। প্রি এক্সিস্টিং ইলনেস কভার, ক্যাশলেস মেডিক্লেম পলিসি, ডাইরেক্ট বলে দেওয়া হচ্ছে যে আপনার আগে থেকে কোনো সমস্যা রয়েছে, আমরা ক্যাশলেস পলিসি দেবো। এক্সিস্টিং আপনার ডায়াবেটিস রয়েছে, আমরা প্ল্যান দিয়ে দিচ্ছি, ক্যাশলেসে হয়ে যাবে। কোনো আপার এজ লিমিট নেই, আমরা জানি যত বয়স বাড়ে তত প্রিমিয়াম বেশি হয়, বলছে কোনো আপার এজ লিমিট নেই, আসুন ক্যাশলেস হেলথ কভার পাবেন, লাইফ লং রিনিউয়েবিলিটি কভার, সারা জীবন ধরে আপনার রিনিউ হবে। এই প্রলোভনগুলো কিন্তু আমরা অনলাইনে পাই, এবং অনেকেই, শুধু গ্রামের বলবো না, শহুরে লোকজন, আমরাও আজকাল যারা জেন XYZ হোয়াটএভার যাই হোক, আমরা যারা রয়েছি, আমরাও কিন্তু এই প্রলোভন দেখেই ক্লিক করেই সেখান থেকেই গিয়ে কোনো এজেন্ট আসে এবং আমরা ইনভেস্ট করি, কিন্তু পরবর্তীতে যখন আমরা হাসপাতালে যাই তখন সত্যিটার সামনে আসে। তাই এর সুরাহা কি? দেখুন, সুরাহা হচ্ছে সরকারের নিচেই তো আছে আইআরডিআই তো একটা আকাশ থেকে আসেনি। আইআরডিআই কে পরিষ্কার স্বচ্ছতা রেখে পরিষ্কার মেডিক্লেম গুলোকে বলতে হবে, ভাই তোমাদেরকে স্বচ্ছতা রাখতে হবে। ডাক্তারবাবু বলে তো 1 থেকে 3 ঘন্টার মধ্যে সব, আরে বলে তো হচ্ছে অনেক কিছুই, বলা তো আছে যখন লাল সিগন্যাল থাকবে তুমি যেতে পারবে না, তাও তো রাত্রির বেলা বেরিয়ে যাচ্ছে। বলা তো অনেক কিছু আছে, বলা তো আছে যে হেলমেট পরে গাড়ি চালাও, তখন হেলমেট পরে চালায় না। বলা ভারতবর্ষে সব কিছু আছে, আইন ভারতবর্ষে সব কিছু আছে, আইন উল্লঙ্ঘন করার জন্য বড় একটা বই আছে, বড় ভলিউমের। ঘটনাচক্র হচ্ছে একদম ব্যবসা হচ্ছে, মানে প্রত্যেকটা দিন মানুষকে লুণ্ঠন করা হচ্ছে। যেরকম বেসরকারি হাসপাতালের খরচ বেড়েছে, সেরকম এই মেডিক্লেমে প্রিমিয়াম বেড়েছে। একটা কথা বলি, মানে আপনাকে এবার বলে রাখি, মানে হাসপাতালে আপনি ঢুকলেন, অ্যাক্সিডেন্টাল ফলে আপনাকে একটা করে দিল পুলিশ কেস। সব জায়গায় এখন নিয়ম করেছে পুলিশ কেস। যদি আপনি মেডিক্লেমে দেখেন যে অ্যাক্সিডেন্টাল ফল হলে কিন্তু সেখানে পরিষ্কার লেখা আছে এটা কিন্তু পুলিশ কেসের আওতায় পড়ে না। বাড়িতে হতে পারে অ্যাক্সিডেন্টাল ফল, আমি পড়ে গেলাম, মানে লোকের ধারণা হচ্ছে এখানেও একটা পুলিশ কেস করো, পেশেন্ট মারা গেলে একটা পোস্টমর্টম করো। ঘটনাচক্রে হচ্ছে এই জায়গাগুলো ক্ল্যারিফাইড নয়। আমার বক্তব্য হচ্ছে এই জায়গাগুলো কেন ক্ল্যারিফাইড থাকবে না, কেন এই জায়গাগুলো লুপহোল থাকবে? এই লুপহোলস গুলোকে তো আমাকে উই হ্যাভ টু প্লাগ ইন দ্য চিংস। তো এই চিংস গুলো কেন থাকবে? তো এই চিংস গুলোকে করতে গেলে একটা কথা, অ্যান এলিমেন্ট অফ ট্রান্সপারেন্সি ইজ রিকোয়ার্ড। এই ট্রান্সপারেন্সি ফ্রম দ্য সাইড অফ মেডিক্লেম অথরিটি, আইআরডিআই, ডিএআই যেটা বলছে
সবকটা জায়গায় যদি আমি ট্রান্সপারেন্সি করতে পারি তাহলে মানুষের কষ্টটা মিটবে। আমি এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে, আজকে কেন এগুলো এত হয়েছে আমি আপনাকে তাও বলছি। অনেকে ছিল যারা বাড়িতে বসে তারা মেডিক্লেম পেয়ে যেত, মানে এমনভাবে করা হতো, সেখানে কিছু ডাক্তারদেরও করাপ্টেড সিস্টেমের মধ্যে ডাক্তাররাও ছিল, তারা এরকম করতো। বা কিছু পেশেন্ট জাস্ট মানে শুয়ে থাকতে হাসপাতাল যেত, কিন্তু বেশিরভাগ হাসপাতাল তো মানুষ তো স্বেচ্ছায় হাসপাতাল যায় না, বাধ্য হয়ে হাসপাতাল যায়। তাহলে ডাক্তারবাবু, আমার কাছে তো এখন কোথাও এটা শুনে মনে হতেই পারে যে সরকারি স্বাস্থ্যসাথী এর থেকে অনেক বেটার। দেখুন, সেখানে আমার প্রিমিয়াম দিতে সরকারি হচ্ছে না, কিন্তু আমি অ্যাটলিস্ট বিনা পয়সায় যে 5 লক্ষ টাকার কাভারটা পাচ্ছি, যেটা সরকার এনশিওর করছে, কিংবা সেই অরিদায় আয়ুষ্মান ভারতও আমার কাছে অনেক লোভনীয়। গভর্নমেন্ট স্পন্সার্ড যে স্কিমগুলো, যেটা যে কোনো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে রয়েছে, রাইট ফ্রম US UK থেকে সব জায়গায় রয়েছে, সেগুলোই বেটার প্রাইভেট স্কিমের থেকে। প্রাইভেটে আমি টাকা দিচ্ছি, আমারই কোনো ভরসা নেই আমি আদৌ সেই টাকা ফেরত পাবো কিনা। আপনারা একটু আগেই যে পেশেন্ট একজনের ইন্টারভিউ দেখালেন, তার 5 লাখ টাকার খরচা হয়েছে প্রাইভেট হসপিটালে ভর্তি থাকার মধ্যে, যে 2.5 লাখ টাকা পেয়েছে ক্লেম করার পর। তো 5 লাখ টাকা যদি একবার হসপিটাল স্টেতে যদি খরচা হয়, আপনার মনে হয় স্বাস্থ্যসাথী তার হসপিটাল তার পরিবারের যতজন আছে পুরোটা কভার করতে পারবে? স্বাস্থ্যসাথীর আপার লিমিটই তো 5 লাখ টাকা। তাহলে স্বাস্থ্যসাথী কি পুরোটা কভার করতে পারে? স্বাস্থ্যসাথী খোলার সরকারের উদ্দেশ্য আপনাদেরকে বুঝতে হবে। আমরা তো জানতাম এতদিন যে গভর্নমেন্ট হসপিটালে স্বাস্থ্য ফ্রি পরিষেবা দেওয়া উচিত। গভর্নমেন্ট হসপিটালে যে হসপিটালগুলো আছে পশ্চিমবঙ্গে, সেখানে পেশেন্টরা গেলে যাতে ফ্রি পরিষেবা পায়, সেই হসপিটালে থাকুক না থাকুক, পশ্চিমবঙ্গ কেন, সর্বত্র ভারতবর্ষের সমস্ত হাসপাতালে, সরকারি হাসপাতালে এটা হওয়া উচিত। একদমই। তাহলে স্বাস্থ্যসাথী হঠাৎ করে সরকারের প্রণয়ন করার চেষ্টা কেন হলো? যে ওয়েস্টার্ন কান্ট্রি আমেরিকার মতো করে হেলথ সিস্টেমটাকে নিয়ে যাওয়ার চেষ্টা হলো, মানে ঠিক যে কারণে আয়ুষ্মান ভারত হয়েছিল সেই কারণেই তো হলো না। দেখুন, হ্যাঁ, সরকারকে কেন এটা ভাবতে হচ্ছে? সরকারি হসপিটালে যদি ফ্রিতে দেওয়া হবে, তাহলে স্বাস্থ্যসাথী তো সরকারি হসপিটালে লাগার কথাই নয়, তাহলে স্বাস্থ্যসাথী লাগছে কেন? না, কিন্তু স্বাস্থ্যসাথী তো আমি যদি ভুল না করি, আমি যদি খুব ভুল না করি, ডক্টর বিশ্বাস রয়েছেন, প্লিজ কারেক্ট মি ইফ আই এম রং, প্রাইভেট হাসপাতালে তো স্বাস্থ্যসাথীকে নিতে হবে এরকম একটা নির্দেশিকা দেওয়া আছে। মানে স্বাস্থ্যসাথী আছে বলে আমি শুধু সরকারি হাসপাতালে যাব এরকমই কিন্তু নয়। তাহলে কি সরকারি প্রাইভেটেও আমাকে তাহলে কি প্রত্যেক রোগীদেরকে কি সরকারি হসপিটাল থেকে প্রাইভেট হসপিটালে পাঠানোর একটা চক্রান্ত চলছে না? এটা কিন্তু ভেবে দেখার প্রয়োজন রয়েছে। তাহলে সরকারি হসপিটালে যদি ফ্রি পরিষেবা দেওয়া হয়, আমাদের তো সরকারের উচিত সেই সরকারি হসপিটালের পরিষেবাকে ভালো করা। একটা কথা স্পষ্ট কথা, যদি সরকার সত্যিকারের ব্যবস্থা নিত মানুষের জন্য, তাহলে বেসরকারি দাঁড়াতে পারতো না। ঠিক আছে, এই আয়ুষ্মান ভারত আর যদি আমার স্বাস্থ্যসাথী একসাথে লড়ে যেত, তাহলে সাধারণ মানুষের কোনো অসুবিধা হতো না, প্রাইভেট মেডিক্লেম লাগতো না, সব লাগতো না। আরেকটা কথা, এই যে আপনি দেখবেন এখন বাংলাতে একটা এজেন্সি, একটা সংস্থাকে 8খানা হাসপাতালের নিয়ন্ত্রণ দেওয়া হলো। আপনি ভাবুন তো, এবার এদের হাতে 8টা হাসপাতাল রয়েছে, এই সংস্থা, দক্ষিণের একটা সংস্থা, এদেরকে এসে আমরা মালাপুরি নিয়ে এলাম এখানে। এইবার একটা কথা পরিষ্কার, এদের হাতে এরা যেরকম খরচ বাড়াবে সেরকম করে মানুষ এফেক্টেড হবে। 8খানা, ইটস নট আ ম্যাটার অফ জোক। তো আমার বক্তব্য হচ্ছে, সরকার বসে, মুশকিলটা একটাই, আপনি কেন্দ্র সরকার বলুন, বর্তমান সরকার, আমাদের রাজ্য সরকার বলুন, বা প্রত্যেকটা রাজ্য সরকার বলুন, তাদের সাথে ভাই বেসরকারিদের একটা ভালো দহরম মহরম আছে, ভালো কোটি কোটি টাকার ব্যাপার, সেটিং কি অদ্ভুত। আমাদের দেশে কেন ইনভেস্টমেন্ট, আমাদের দেশে কোথাও দেখছি রাজনীতিতে কে প্রার্থী হবে থেকে শুরু করে, ভোটে কে প্রার্থী হবে থেকে শুরু করে, কোন চিকিৎসা কেন্দ্রে আপনি চিকিৎসা করাতে যাবে সবেতেই সেটিং তথ্য উঠে আসছে। ডাক্তারবাবুরা বলছেন সরকার এবং প্রাইভেটের মধ্যে সেটিং তথ্য না থাকলে প্রাইভেটের রমরমা হতো না, চিকিৎসা ব্যবস্থার খরচ এত বাড়তো না, এবং প্রাইভেট বিমা কোম্পানিগুলোর রমরমাও এত হতো না, যদি সরকার সত্যি বিনা পয়সায় সহজলভ্যে সহজ মূল্যে আপনাকে স্বাস্থ্য পরিষেবা দিতে পারত। স্টেট সেন্টার দুজনেই পেরেছে কি? পারেনি বলেই আমাদের সরকারি হাসপাতালে যাওয়ার আগে একটা প্রবণতা থাকে প্রাইভেট নার্সিং হোম কিংবা প্রাইভেট হাসপাতালে যাওয়ার, এবং প্রাইভেটে চিকিৎসা করানো অনেক বেশি ব্যয় সাপেক্ষ, অনেক বেশি খরচা হয় সেখানে, এবং সেই জন্যই তো বিমাটা করা। কিন্তু বিমা করে যদি আপনি এই গেরোয় পড়েন যে বিমা তো আজকে করলাম, নিজে না খেয়ে প্রিমিয়ামটা জমা দিলাম, রোগ হলে প্রিমিয়াম পাবো কি পাবো না সেই দ্বন্দ্ব নিয়ে কি বাঁচতে হবে? দুজন ডাক্তারবাবুর সঙ্গে কথা বলেছিলাম, সরকারি হাসপাতালের ডাক্তারবাবু সজল বিশ্বাস এবং তাপস প্রামাণিক। তারা কি বলছেন শুনবো।
স্বাস্থ্য বীমা যে স্বাস্থ্যের গ্যারেন্টি হতে পারে না, সেটা সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে আমরা দীর্ঘদিন ধরেই বলে আসছি। সম্প্রতি যে সার্ভে হয়েছে, সমীক্ষা রিপোর্ট যেটা উঠে আসছে, সেখানে দেখা যাচ্ছে যে এক একজন রোগী যাদের স্বাস্থ্য বীমা রয়েছে, দীর্ঘদিন ধরে তারা বিমার যে প্রিমিয়াম হাজার হাজার লক্ষ লক্ষ টাকা তারা পে করে আসছে, অথচ সে যখন হাসপাতালে ভর্তি হচ্ছে তার যে বিল হচ্ছে তার 50%ও সে ওই বিমার কার্ড থেকে, ইন্স্যুরেন্স থেকে পাচ্ছে না, বাদ বাকি সবটাই হচ্ছে তাকে পকেট থেকে দিতে হচ্ছে। এই যে বিমা নির্ভর যে স্বাস্থ্য ব্যবস্থা, এটা মানুষের কাছে অত্যন্ত প্রতারণামূলক একটা ব্যবস্থা বলেই আমরা মনে করি, এবং এটা কখনোই জাতীয় স্বাস্থ্য ব্যবস্থার কিন্তু বিকল্প হতে পারে না। এমনকি সরকারি যেসব বিমা ব্যবস্থা রয়েছে, যেমন স্বাস্থ্যসাথী, আয়ুষ্মান ভারত, এই যে সরকারিগুলো রয়েছে, সেগুলোও একই রকমভাবে প্রতারণা। এই যে ডিলেটা করা হচ্ছে, এই ডিলে করার একটা উদ্দেশ্য হচ্ছে, যেটা আমার মনে হয়েছে যে ডিলে করার উদ্দেশ্য হচ্ছে লোয়ার সেটেলমেন্ট, মানে যার 5 লাখ পাওয়া উচিত সে 2.5 লাখে শেষ পর্যন্ত রাজি হয়ে যাবে। এই ডিলে করার উদ্দেশ্যটাই থাকে কিন্তু এইরকমভাবে, যাতে কত কম অ্যামাউন্ট দেওয়া যায় এবং কোম্পানি তার লাভের জন্য এই জিনিসগুলো করে। কিন্তু এক প্রকার তারা যে এগ্রিমেন্টগুলো করে সেই এগ্রিমেন্টে কথা কিন্তু রাখে না, এবং পাবলিক বিভিন্ন যারা ইন্স্যুরেন্স কোম্পানিতে ইন্স্যুরেন্স করেছে, বিভিন্ন কোম্পানি, সেই কোম্পানিগুলোতে কিন্তু ফেস করে। হ্যাঁ, বাবু নমস্কার। ডাক্তারবাবুরাই বলছেন যে ডিলের একটাই কারণ যাতে সেটেলমেন্ট কম করতে হয়, তাহলে আমরা বিমার পয়সা দিচ্ছি কেন? এ তো নিঘাত প্রতারণা, একেবারে চোখে আঙুল দিয়ে তো প্রতারণা। ডাক্তারবাবু দেখুন, প্রতারণা তো আছে। আরেকটা কথা বলছি, ডাক্তারদেরকে চিটিংবাজ বানানো বা ডাক্তারকে মিথ্যাবাদী বানানো কিন্তু মেডিক্লেমেরও একটা বিরাট রোল আছে। আপনাকে আমি একটা কথা বলছি, অনেক ডাক্তার অপারেশন, আমি আর নাম বলছি না এখানে, সিপিআই এর সে লিডার একজন, সিপিআই এর নামটা বলছি না, কিন্তু তার এক রিলেটিভ কোনো একটা বেসরকারি হাসপাতালে, সেখানে ডাক্তার তার কাছ থেকে 10 থেকে 15,000 টাকা বেশি চেয়ে বসলো অপারেশন করবে বলে। ঠিক আছে, কারণ মেডিক্লেমের যে টাকাটা পাচ্ছে সেটা খুব কম। তো আমার বক্তব্য হচ্ছে, মেডিক্লেম কেন্দ্র করে অনেক অসাধু ব্যবসা হচ্ছে। এই অসাধু ব্যবসাটাকে আটকানোর জন্য আমার মনে হয় আইআরডিআই শুধু নয়, প্রত্যেকটা সরকারকে কিন্তু এক দেখা দরকার। আমি এবার একটা কথা বলছি, ডাক্তারদেরকে করাপ্ট করা, সিস্টেমটাকে করাপ্ট করা, এটা কিন্তু এবার বন্ধ হওয়া দরকার। ট্রান্সপারেন্সি আনা দরকার এই মেডিক্লেম পলিসিগুলোতে। আরো বেশি ইজি করো, যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছতে পারে। তোমাদের প্রিমিয়ামটা কমাও, সাধারণ মানুষ নিতে পারে, কারণ একটা সময় আসছে সারা ভারতবর্ষে। আমি এই ডিবেটটা এখানে শেষ করতে চাই, কিন্তু শেষ করার আগে আমার জাস্ট একটা ছোট্ট কম্প্যারিজন করার দরকার। আমার বাঁদিকে যিনি বসে রয়েছেন ডাক্তার অরিন্দম বিশ্বাস, ডাক্তার বিশ্বাস এই মুহূর্তে প্রাইভেটে রয়েছেন, দীর্ঘদিন সরকারি প্রতিষ্ঠানে কাজ করেছেন, এই মুহূর্তে প্রাইভেটে রয়েছেন। এবং আমার ডান দিকে যিনি বসে রয়েছেন তৃণেশ মণ্ডল, ডক্টর তৃণেশ মণ্ডল, তিনি এখনো সরকারি এস্টাবলিশমেন্টেই রয়েছে। তৃণেশ, তোমার সরকারি হাসপাতালে একটি অ্যাপেন্ডিক্সের অপারেশন কত টাকা লাগতে পারে? দেখুন, সরকারি হসপিটালে তো এটা ফ্রিতেই হয়, মানে একটা অপারেশন হসপিটালে, হ্যাঁ, জিরো কস্টেই হওয়ার কথা এবং ফ্রিতেই হয়। আমি ধরে নিলাম জিরো কস্টে হচ্ছে না, ম্যাক্সিমাম কত খরচা হতে পারে? না না না, হসপিটাল তো ফ্রি, মানে এখনো অবধি পশ্চিমবঙ্গে যত সরকারি হসপিটাল আছে সেই হসপিটালে হয়তো আউটডোর টিকিট কাটতে 2 টাকা খরচা হয়, তাছাড়া বাকি সমস্ত কিছুই তো ফ্রিতে পাওয়ার কথা, মানে 2 টাকা। এবার ডাক্তারবাবু, যদি আমি প্রাইভেটে একটা অ্যাপেন্ডিক্সের অপারেশন করতে যাই, অপারেশন আমার কত খরচা হবে? লাখখানেক হয়ে যাবে, বলে বলে লাখখানেক হবে। লাখখানেক, 2 টাকা বনাম লাখখানেক। যে পরিষেবা আপনি সরকারি হাসপাতালে 2 টাকায় পাবেন, একটা আউটডোরের টিকিট কাটিয়ে 2 টাকায়, যেরকম তৃণেশ বলছে, কারণ পুরোটাই ফ্রি, সেটাই যখন আপনি একটা প্রাইভেট হাসপাতালে চলে যাচ্ছেন 1 লক্ষ টাকা দিতে হচ্ছে। বুঝতে পারছেন তফাৎটা কোথায়? এবং এই তফাৎটাকে হাতিয়ার করেই কিন্তু বিমা কোম্পানিগুলো তাদের ব্যবসা কিংবা অসাধু প্র্যাকটিস চালিয়ে যাচ্ছে। এবার একটা প্রসঙ্গে আসি, অ্যাপেন্ডিক্স কি মেডিক্লেমে কাভার্ড ডাক্তারবাবু? না, অ্যাপেন্ডিক্স কাভার্ড, সেটা দেবে একটা, কারণ ওটাকে তখন অ্যাবডোমিনাল পেইন হিসেবে দেখানো যায়, যেটা ইমার্জেন্সি অ্যাবডোমিনাল পেইন হচ্ছে, সেটা অ্যাপেন্ডিক্সাইটিসের কারণে সেটাতে দেওয়া উচিত। এবং সেটা কিন্তু ইমার্জেন্সি হতে পারে, কারণ অ্যাপেন্ডিকুলার অ্যাবসেস হতে পারে, সেটা বার্স্ট করতে পারে, তো সেই সব জায়গাগুলো ইমার্জেন্সিতে কভার হওয়া উচিত। এবার ধরুন আমি একটি বিমা করিয়েছি এবং সেই বিমাতে আমি হেফটি প্রিমিয়াম দিই, এবং সেই হেফটি প্রিমিয়াম দেওয়ার পর আমার কাছে কোনটা বেটার? সরকারি হাসপাতালে গিয়ে 2 টাকায় সেই অপারেশন করানো, নাকি একটা প্রাইভেট হাসপাতালে গিয়ে 1 লক্ষ টাকায় অপারেশন করালাম, সে টাকাটা ফেরত পাবো, সেটা কোনো নিশ্চয়তা নেই? কোনটা বেটার? দেখুন, চাকচিক্য বলেই তো আমরা এটা সবসময় চাই। আমরা পার্কস্ট্রিটে যাচ্ছি কেন? 31 তারিখ ওই চাকচিক্যটা দেখতে।
আর তারপর হচ্ছে ওখানে আসবেন, আপনার সাথে কোনো মহিলা এসে আপনাকে ওয়েলকাম করবে, সুন্দরী গো দোয়াই তুমি, আর আমি বলছি যাই হোক, মানে এসবগুলো বিষয়গুলো তো থাকে, চাকচিক্য, রিসেপশনিস্ট, এইগুলো তো হসপিটালে আপনি পাবেন না। হসপিটালে হয়তো নার্সিং বলবে এই হেলথ কেয়ার, দুজনকেই জিজ্ঞেস করছি, হেলথ কেয়ারটা কি কোনো আলাদা রয়েছে? না আপনি সরকারিতে কিছু কম করবেন কিংবা আপনি প্রাইভেটে কিছু বেশি করবেন? না দেখুন, বেসিক হেলথ কেয়ারে আমি তো ওটাই প্রথমে শুরু করেছিলাম। হ্যাঁ একই, কিন্তু আমি শুরু যেটা করেছিলাম যে যদি স্টাফ একই সংখ্যায় না থাকে, যদি একজন হসপিটালে এসে অ্যাপেন্ডিক্স অপারেশন করতে যদি এমার্জেন্সি অ্যাপেন্ডিসাইটিস বা অ্যাপেন্ডিক্স পারফোরেশন এরকম যদি না হয়, তাহলে সেই পেশেন্টকে হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ ওয়েট করতে হবে, যেটা প্রাইভেটে গেলে হয়তো সেটা বোঝা গেল। অর্থাৎ কোথাও পরিষেবা পরিকাঠামো এতেই সমস্যা। যদি পরিকাঠামো ঠিক থাকে, 2 টাকায় আপনার সরকারি হাসপাতালে অ্যাপেন্ডিক্সের অপারেশন হবে, আপনাকে 1 লক্ষ টাকা খরচা করতে হবে না, আপনাকে বীমা কোম্পানির পা ধরে বসেও থাকতে হবে না, মোটা টাকা প্রিমিয়ামও দিতে হবে না। পুরো খেলাটাই এই মার্কেটিংয়ের। 2014 সাল থেকে রাজনীতি তো হচ্ছে, কিন্তু আপনার জীবনে আরো বেশি করে হচ্ছে, কারণ আপনি প্রাইভেট হাসপাতালে টাকা দিচ্ছেন 5 স্টার ট্রিটমেন্টের, যেটা সরকারি হাসপাতালে নেই।